তৈমুর লং যখন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে সমরকান্দে এসে দাঁড়ালো, তখন চারিদিক ধুলোয় ছেয়ে গিয়েছিল। তৈমুরের লক্ষ্য ছিল দিল্লি আক্রমণ। কিন্তু তারপর কি হলো, আসুন জেনে নিই এই ভিডিওতে। তৈমুর লং 14 শতকের এমন একজন শাসক ছিলেন যিনি পশ্চিম এশিয়া থেকে মধ্য এশিয়া হয়ে ভারত পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করে। তৈমুর 1336 সালে জন্মগ্রহণ করে। তৈমুরের বাবা বার্লোজ জনজাতির নেতা ছিল এবং ইসলাম গ্রহণ করেছিল। তাই তৈমুর ছোটবেলা থেকে খুব কট্টরভাবে ইসলামের নীতি অনুসরণ করত। জন্ম থেকেই তৈমুর খুঁড়িয়ে হাঁটত, তাই তাকে তৈমুরে লং বলা হতো, যা আস্তে আস্তে তৈমুর লং নামে বদলে যায়। তৈমুর শব্দের আরবি অর্থ হল লোহা, আর লং শব্দের ফার্সি অর্থ হল ল্যাংড়া। তৈমুর এক পায়ে খুঁড়িয়ে বা লেংড়ে চললেও শাসক হিসেবে ভীষণ প্রতিভাবান ও উচ্চাকাঙ্ক্ষী ছিল। 1369 সালে তৈমুর সমরকান্দের সিংহাসনে বসে এবং 1380 থেকে 1387 মধ্যে তৈমুর খোরাসান, আফগানিস্তান, খুর্দিস্তান, সিস্তান, ফারাস দখল করে। 1393 মধ্যে বাগদাদ থেকে মেসোপটেমিয়া পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করে। ভারতের সমৃদ্ধি, চাকচিক্য, জাঁকজমক, অপার ধনদৌলত তৈমুরকে স্বাভাবিকভাবেই আকৃষ্ট করে। প্রধানত লুটপাট, ধর্মান্তকরণ ও হত্যাকাণ্ডের বাসনা নিয়েই তৈমুর ভারত আক্রমণ করে। তৈমুরের বিশাল সৈন্যবাহিনীর পক্ষে দিল্লি যাওয়ার পথ সহজ ছিল না। দিল্লির পথ অত্যন্ত দুর্গম, প্রায় দুঃসাধ্য ছিল। এতটাই দুঃসাধ্য ছিল যে দুর্গম পাহাড় গিরিখাত পেরোনোর সময় তৈমুরের প্রচুর সৈন্য ঘোড়া মারা গিয়েছিল, আর দিগ্বিজয়ী বীর তৈমুরকে ঘোড়ার পিঠ থেকে নামতে হয়েছিল। প্রায় অনেকটা পথ হেঁটেই পেরোতে হয়েছিল তাকে। তারপর তৈমুর আর তার সৈন্যবাহিনীদের জন্য অপেক্ষা করছিল বিশালাকায় হাতি। এই জন্তুর নাম শুনেছিল তারা, কিন্তু চোখে কোনোদিন দেখেনি। আর এও শুনেছিল এই জন্তুটি বড় বড় ঘর বাড়ি নিমেষের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেয়, একসাথে প্রচুর জিনিসপত্র বইবার ক্ষমতা রাখে, আর যুদ্ধক্ষেত্রে সৈন্যবাহিনীকে পর্যদস্ত করতে পারে। ওদিকে দিল্লিতে ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পর 10 বছরে তার 5 পুরুষ রাজত্ব করে। এর মধ্যে তার ছোট ছেলে ও নাতিও ছিল। সব মিলিয়ে দিল্লির অবস্থা এতটাই সঙ্গীন ছিল যা বহিরাগত আক্রমণকে আমন্ত্রণ জানাচ্ছিল। এদিকে তৈমুর তার সৈন্যবাহিনী নিয়ে কোনো রকমে দিল্লির দিকে অগ্রসর হলেন। বহু ঘোড়া সৈন্য মারা গেল শুধু সমরকান্দ থেকে দিল্লি আসার পথে। এই সফরে তৈমুর প্রায় 1 লক্ষ হিন্দু নরনারীকে বন্দী করে গোলাম করেছিল। বহু চড়াই উতরাই পেরিয়ে তৈমুর সৈন্যবাহিনী সমেত পৌঁছল দিল্লি। দিল্লির কাছাকাছি শিবির স্থাপন করে তৈমুর দিল্লির অবস্থা নিরীক্ষণ করেছিল। দিল্লিতে গৃহযুদ্ধের ফলে ক্ষমতা হ্রাস পেলেও ভিতরে 25 থেকে 35,000 সৈন্য, 40,000 অশ্বারোহী আর 120টা হাতি ছিল। তৈমুরের ভয় ছিল যদি সেনাপতি মল্লু খাঁর সৈন্যবাহিনী তৈমুরের সেনার উপর আক্রমণ করে, তাহলে এই 1 লক্ষ বন্দী হিন্দু নরনারী তৈমুরের বিরুদ্ধে চলে যেতে পারে। তৈমুর এই বন্দী দাসদাসীদের হত্যা করার হুকুম দেন। স্যার ডেভিড প্রাইস তার বই মেমোয়ার্স অফ প্রিন্সিপাল ইভেন্টস অফ মোহামেডান হিস্ট্রিতে লেখেন, মানবতার ইতিহাসে এই রকম ভয়ানক নিষ্ঠুর হত্যাকাণ্ডের উদাহরণ আর দ্বিতীয় নেই। তৈমুরের সবথেকে বড় চিন্তা ছিল বড় বড় হাতি। এই হাতির চারিদিকে অস্ত্রধারী সেনা ও মশালধারীরা থাকত। হাতির পিঠে মাহুত থাকত, হাতির দাঁতে বিষ লাগানো থাকত। সেই দাঁত মাঝে মধ্যে শত্রু সেনাকে এফোঁড় করে দিত। তৈমুর অদূরে একটি টিলার উপর দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করে। তারপর ঘোড়ার উপর থেকে নেমে নামাজ পড়ে যুদ্ধ জয়ের জন্য দোয়া করে। হঠাৎ কিছু হাতির জন্য তার সৈন্যবাহিনীর মধ্যে কোলাহল দেখা যায়। তৈমুর তার সৈন্যবাহিনীকে উটের পিঠে কিছু শুকনো ঘাস পাতা জমা করতে বলে। তারপর সুযোগ বুঝে সেই শুকনো ঘাস পাতার উপর আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই উটগুলিকে হাতিগুলির দিকে ছেড়ে দেওয়া হয়। এর ফলে হাতিগুলি ভয় পেয়ে দিগ্ভ্রান্ত হয়ে যায় এবং নিজের সৈন্যবাহিনীকে পিষে দিতে শুরু করে।
এ সময় তৈমুর কুররা খাঁকে যুদ্ধের দায়িত্ব দিয়ে নিজেই যুদ্ধ ময়দানে নেমে পড়ে। এক হাতে তলোয়ার আর এক হাতে কুরুল নিয়ে ঝড়ের মতো এগোতে থাকে তৈমুর। তৈমুর দুটো হাতির সুর কেটে ফেলে। তারপর কিছু বড় বড় গোঁফালা হিন্দিভাষী সিপাহী যুদ্ধের জন্য তার দিকে অগ্রসর হয়। তৈমুর সাবলীলভাবে এবং দ্রুততার সাথে যুদ্ধ করতে থাকে। হিন্দি সিপাহীদের এক এক করে নিহত করে তৈমুর এগোতে থাকে। তৈমুরের যুদ্ধের দাপট এতটাই ভয়ঙ্কর ছিল, তার পুরো শরীর রক্তে ভিজে গিয়েছিল। তৈমুরের কবজি ও পায়ে ভীষণ চোট লেগেছিল। অতিরিক্ত রক্তের প্রভাবে তার হাত থেকে ঘোড়ার লাগাম পিছলে যাচ্ছিল। তৈমুর নিজেকে দেখেই চমকে ওঠেন, যেন সদ্য কোনো রক্ত নদীতে তাকে স্নান করানো হয়েছে। ইতিমধ্যে তৈমুরের সেনা দিল্লিতে প্রবেশ করে যায়। এর পরের দিন তৈমুর বিজয় বীরের মতন দিল্লিতে প্রবেশ করে। দিল্লির ভেতরে তৈমুরের শিবির স্থাপন করা হয়। প্রতিপক্ষ সৈন্যদলে দিল্লির সেনাপতিসহ উচ্চপদধারী কর্মকর্তারা পালিয়ে যায়। বেঁচে থাকা সমস্ত হাতি তৈমুরের সামনে আনা হয়। সমস্ত হাতি তৈমুরকে হাঁটু গেড়ে অভিবাদন জানায়। তৈমুরের সেনারা ইতিমধ্যে লোকালয়ে প্রবেশ করে। প্রত্যেক ঘরে ঘরে খাজনা দেওয়ার জন্য ফতোয়া জারি করতে থাকে। প্রচুর সৈন্য দিল্লিবাসীদের প্রত্যেক ঘরে ঘরে লুটপাট চালায়। বিভিন্ন জায়গা থেকে আনাজ সবজি লুট করতে থাকে। তৈমুরের প্রায় 15,000 সেনা সেই সময় ঢুকে পড়েছিল দিল্লিতে। এই সময় তৈমুরের সেনাদের সাথে দিল্লির মানুষজনের কথা কাটাকাটি শুরু হয়। তৈমুরের সেনাদের অত্যাচার সীমা লঙ্ঘন করে। সেনাদের অত্যাচার থেকে বাঁচার জন্য প্রচুর মানুষ নিজেদের ঘরে আগুন লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আর সবশেষে সাধারণ মানুষ হাতে অস্ত্র তুলে নেয়। তৈমুরের সৈন্যবাহিনীর সাথে সাধারণ মানুষের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। তবে এই যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হয় না। সাধারণ মানুষ আত্মসমর্পণ করে। তাদেরকে দিল্লির অদূরে একটি মসজিদের দিকে নির্বাসিত করা হয়। এরপর তৈমুরের 500 জন সৈন্য সেই মসজিদে আক্রমণ করে এক এক করে সমস্ত শরণার্থীদের নৃশংসভাবে হত্যা করে। তারা ধড় থেকে মুন্ডু আলাদা করে দেয় আর কাটা মুন্ডুর একটি বিশাল চূড়া তৈরি করে, আর শরীরগুলোকে কাকচিল্যের জন্য রেখে দেয়। এই হত্যাকাণ্ড প্রায় 3 দিন ধরে চলে। দিল্লি সেই সময় নরকে রূপান্তরিত হয়। চারদিক থেকে পচা মরার গন্ধ ভেসে আসতে থাকে। শহরে এত বড় হত্যাকাণ্ড ঘটছিল, কিন্তু তৈমুর এই ব্যাপারে অবগত ছিল না। তৈমুর তার সামিয়ানায় বসে আরাম করছিল। কিন্তু ঐতিহাসিকদের মতে তৈমুরের সেনারা খুবই নিয়মবদ্ধ ছিল। তৈমুরের আদেশেই এই লুটপাট ও হত্যাকাণ্ড করা হয়। তবে দিল্লির জাঁকজমক ও চাকচিক্য দেখে তৈমুরের সৈন্যবাহিনীর চক্ষু ছানাবড়া হয়ে উঠেছিল। চারিদিকে সোনা দানা হিরে জহরাতে ঠাসা দিল্লির কোনো বিকল্প ছিল না। তৈমুর দিল্লিতে কেবলমাত্র 2 সপ্তাহ কাটিয়েছিল। এই সময় তৈমুর স্থানীয় শাহজাদাদের আত্মসমর্পণ ও উপহার গ্রহণ করে। প্রচুর হস্তশিল্পী ও কারিগরকে হাতে শিকল পরিয়ে তাদের সমরবন্ধে নিয়ে যায় তৈমুর। তৈমুর ফিরে যাওয়ার সময় খিজির খাঁকে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের গভর্নর করে যান, কিন্তু দিল্লিতে কোনো শাসক নিযুক্ত করেননি। ফলে দিল্লিতে সিংহাসনের লড়াই অব্যাহত থাকে। তৈমুরের শাসন করার রুচি কখনোই ছিল না। রাজ্য জয়ের নেশাই তার প্রবল ছিল। কাশ্মীর পৌঁছতে পৌঁছতে তৈমুরের সারা গা খোস পেঁজরায় ভরে গিয়েছিল। অবস্থা এতটাই সঙ্গীন ছিল, তৈমুরকে অবশেষে খচ্চরের পিঠে করে সমরখন্দ পৌঁছতে হয়। এদিকে দিল্লি ধ্বংসস্তূপে পরিণত হয়। সুলতানি শাসনের রাজকোষ নিঃশেষ হয়ে যায়। তৈমুরের নৃশংস হত্যাকাণ্ডের পরেও যারা বেঁচে ছিল তারা না খেতে পেয়ে মারা যায়। খাদ্যদ্রব্যের আকাল শুরু হয়। ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে পড়ে দিল্লি। দিল্লির এই অবস্থা কাটতে প্রায় 100 বছর সময় লেগেছিল। পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই তৈমুর লংয়েরই বংশধর ছিলেন। তৈমুর লংয়ের ভারত আক্রমণ নিয়ে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এই রকম ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ছোট্ট সাপোর্ট আমাকে পরবর্তী আরও অনেক ভিডিও তৈরিতে সাহায্য করবে। নমস্কার।